একটি অভিশপ্ত গ্রাম যেখানে গান গাইলে ডেকে নিয়ে যায় নিশি আর আসে মৃত্যু। হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব সদ্য ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ নিশির ডাক। কাহিনীর শুরুতেই আমরা এক আগন্তুককে দেখি যে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করছে, কারণ সে আজ একা পারফর্ম করবে। তাই দেবী সরস্বতীর আশীর্বাদ নিয়ে সে গাড়ি করে জঙ্গলের মধ্য দিয়ে রওনা দেয়। তাকে দেখে মনে হচ্ছিল সে একজন আর্টিস্ট যে গান বাজনা করে থাকে, কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় তার ঘোড়ার গাড়িটা হঠাৎ করেই মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আর তখনই জঙ্গলের মধ্য দিয়ে ভেসে আসে এক রবীন্দ্রসঙ্গীত, যেটা একজন লেডি গাইছিল। আর সেটা শুনে ব্যক্তিটি অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে, আর হঠাৎই সেই লেডি তাকে নাম ধরে ডাকে নারায়ণ বলে। প্রত্যুত্তরে নারায়ণ ঘোড়ার গাড়ির দরজা খুললে সামনে নিশিকে দেখতে পায়, কিন্তু সে তাকে বৌঠান বলে ডেকে ওঠে আর ভয় পেয়ে যায়। পরের দিন সকালে গ্রামবাসী যখন জঙ্গলের মধ্যে দিয়ে জল আনতে যাচ্ছিল, তখন নারায়ণের ডেড বডি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে। তার পুরো শরীর তানপুরার তারে মুড়িয়ে কেউ গাছের মধ্যে মেরে ঝুলিয়ে দিয়েছে। এরপর কাহিনী শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা বেশ কিছু স্টুডেন্টকে সোনামুখী গ্রামে আসতে দেখি। আর তাদের এই গ্রামে আসার কারণ হলো নিশিগন্ধা ভাদুরী, যে একজন সঙ্গীত শিল্পী ছিল, যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ফেভারিট। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর থেকে আসতো তার গান শোনার জন্য। আর সেই স্টুডেন্টরা সেটা রিসার্চ করে পেয়েছে 1940-এ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চিঠিতে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে 1940 সালে সে নিশিগন্ধার গান শুনতে আসবে, কিন্তু পরের বছরই তিনি মারা যায়। সেই স্টুডেন্টদের মধ্যে অরুণ সেই গ্রাম সম্পর্কে জানে, তাই সে সেই গ্রামে যাওয়ার একটা প্ল্যান তৈরি করে এবং তারা সবাই ঠিক করে এবারে পুজোতে তারা সোনামুখী যাবে নিশিগন্ধা ভাদুরীর শ্বশুর বাড়িতে তার সম্পর্কে জানার জন্য। একটা চায়ের দোকানে তারা যখন সেই গ্রাম সম্পর্কে জানতে চায়, তখন সেই চা দোকানি বলে যে সোনামুখী হচ্ছে একটা অভিশপ্ত গ্রাম, সেখানে সন্ধে নামার পর কেউ যায় না, এবং সেই গ্রাম এতটাই অভিশপ্ত যে সেখানে দুর্গাপুজো কালী পুজো কিছুই হয় না। এই কথা শোনার পর তাদের গাড়ির ড্রাইভার বলে যে গাড়ি ছেড়ে দিতে। কোনো উপায় না পেয়ে সেই স্টুডেন্টরা সেখানে থাকা একটা ভ্যানে করে গন্তব্যস্থলে পৌঁছয়। অরুণ আগে থেকেই ঠিক করেছিল নিশিগন্ধার শ্বশুর বাড়ি যেটা ছিল সেখানেই তারা থাকবে। সেই বাড়ির কেয়ারটেকার ভোলাদা বলে যে তারা সকাল সকাল করে আসতে বলেছিল, তারা এত দেরি করলো কেন। সেই স্টুডেন্টদের মধ্যে একজন তিতলি যে ছিল, সে ভোলাদাকে জিজ্ঞেস করে যে এই বাড়ির লোক মানে নিশিগন্ধার বাড়ির লোক জানে তো যে তারা আসছে। উত্তরে ভোলাদা জানায় বহু বছর ধরে এই বাড়ি পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে, এখানে কেউই থাকে না। তারা এটা ভেবে টেনশনে পড়ে যায় যে রিসার্চের জন্য যে ইন্টারভিউ গুলো তারা নেবে, যদি এই বাড়িতে কেউ নাই থাকে তাহলে কার থেকে নেবে। অরুণ ভোলাদাকে রিকোয়েস্ট করে যে আশেপাশে যদি কেউ না থাকে রাতের ডিনারটা যেন সে অ্যারেঞ্জ করে দেয়। তখন ভোলাদা বলে যে সূর্য ডুবলে সে যেন গিয়ে সেটা নিয়ে আসে, না হলে তার কোনো ছেলে বন্ধু যেন গিয়ে নিয়ে আসে। কোনো মেয়ে যদি তাকে গিয়ে ডাকে তাহলে সে কোনো দরজা খুলবে না, কারণ এই গ্রামে রাত নামার পর কোনো মেয়ে মানুষ যদি কোনো বাড়ির দরজায় গিয়ে ডাকে কেউই কোনো দরজা খোলে না। এই বলে ভোলাদা যখন সেইখান থেকে চলে যাচ্ছিল, তখন একটা স্টুডেন্টের দিকে তাকিয়ে তার গিটারকে নির্দেশ করে বলে যে সেটা যেন ভুলেও সে না বাজায়। এই বলে তারা সবাই সেই বাড়িটার ভেতরে ঢোকে আর দেখে সেটা ভেতর থেকে বিশাল বড় বাড়ি। তিতলি তখন দালানের ওপর একটা দুর্গা প্রতিমার কাঠামো দেখতে পায়, আর তখনই তার ফ্ল্যাশব্যাকে কিছু মনে আসতে থাকে। তার এইরকম মনে হয় যে এটা সে আগেও কোথাও দেখেছে। ঠিক তখনই তার পেছন থেকে কেউ তাকে সই বলে ডেকে ওঠে। তিতলি পেছনে ঘুরলে দেখে কেউই নেই। অরুণ তাদের সবাইকে বলে যে তার এক রিলেটিভ এখানে থাকে, যে এই বাড়ি আর নিশিগন্ধার ব্যাপারে অনেক কিছুই জানে। তো সে তার কাছে যাচ্ছে এই সমস্ত খবরগুলো নেওয়ার জন্য। সে যদি না ফেরে, ভোলাদার বাড়ি থেকে তিতলি আর তার বন্ধু যেন গিয়ে খাবারটা নিয়ে আসে। এই বলে অরুণ একজনের বাড়িতে যায় আর বাইরে থেকে বলে যে মা দরজাটা খোলো। আর এখানে রিভিল হয় একটা সিক্রেট। অ্যাকচুয়ালি কাহিনীর শুরুতে আমরা যে নারায়ণকে নিশির শিকার হতে দেখেছিলাম, অরুণ হচ্ছে তার নাতি। তার মা তার ছেলেকে দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে সেই গ্রামে কেন এসছে, কারণ তাদের পরিবারের ওপর একটা অভিশাপ আছে যে তাদের ফ্যামিলি যদি এই গ্রামে থাকে তাহলে নিশিতে মেরে দেবে। আর এটা আগেও হয়েছে, এমনকি তার স্বামীকেও নিশিতে মেরেছে। কিন্তু অরুণ হচ্ছে আজকালকার ছেলে, সে তার মাকে বলে কাল সকালের মধ্যে তাহলে এই ভুল ধারণাটা সে মিথ্যা প্রমাণ করবে, কারণ নিশি বলে কিছুই হয় না। এই বলে তার মায়ের ঘর থেকে সে বেরিয়ে যায়। অন্যদিকে তিতলি আর তার বয়ফ্রেন্ড নীল ভোলাদার বাড়িতে যায় খাবার আনতে জঙ্গলের মধ্য দিয়ে। আর আমরা খেয়াল করি জঙ্গলের মধ্য দিয়ে সে যখন যাচ্ছিল তখন এক বৃদ্ধা তাদের ফলো করছিল। নীল জঙ্গলের মধ্যে
মধ্যে গান গাইতে থাকলে সেই বৃদ্ধা মনে মনে বলে যে আরো ভালো করে গান গা, কারণ তোরা গান গাইলেই সে আসবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তিতলিকে আবার কেউ পেছন থেকে সই বলে ডেকে ওঠে। তিতলি আবার পেছন দিকে ঘুরলে কাউকেই দেখতে পায় না। ভোলাদার বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার পর তারা সবাই মিলে খেতে বসে। তাদের বন্ধুদের মধ্যে এটা একটু ডাউট লাগে যে গ্রামে নিশির জন্য সবাই ভয়ে রাতে বেরোয় না, সেখানে রবীন্দ্রনাথের ফেভারিট সিঙ্গার থাকতেন। তিতলি বাকিদের বোঝায় যে নিশি হলো এমন একটা ভূত যে 3 বার মেয়েদের গলা করে বা তার আপনজনের গলা করে পিছন থেকে ডাকে, আর যখনই কেউ পেছন ফেরে তখনই তাকে মেরে দেয়। আর নিশি আপনজনের যে কারোর গলা কপি করতে পারে। অরুণ জঙ্গলের মধ্য থেকে যখন তার বন্ধুদের কাছে ফিরছিল তখনই পেছন থেকে তার মায়ের গলা সে শুনতে পায়, এবং যখনই সে পেছনে ঘোরে তখনই নিশিকে দেখে এবং ভয়ে জঙ্গলের মধ্যে থেকেই দৌড়াতে শুরু করে। অন্যদিকে তিতলি ঘুমাতে যাবে, ঠিক সেই সময় সেই পোড়ো বাড়ির এক জায়গা থেকে কিছু আওয়াজ শুনতে পায়। মোমবাতি নিয়ে সেই দিকে যখন যায় তখন তাদের বন্ধু অরুণের ডেড বডি সে ওপরে ঝুলন্ত অবস্থায় দেখে। তাকে কেউ তানপুরার তার দিয়ে জড়িয়ে গলায় প্যাচ দিয়ে মেরে দিয়েছে। পরের দিন সকালবেলা সেখানে পুলিশ আসে এবং ইনভেস্টিগেশন শুরু করে, যেখানে সেই স্টুডেন্টরা জানায় যে তারা এখানে রিসার্চের জন্য এসছে। এমনকি তারা এটাও জানতো না যে অরুণের এটা অ্যাকচুয়াল গ্রাম। ছোটবেলাতে সে এখানেই থাকতো, কিন্তু সে তাদের থেকে এটা কেন লুকালো সেটা তাদের অজানা। তাদের বন্ধুদের মধ্যে মেঘনা জানায় যে এখানে কোনো নেটওয়ার্ক নেই, তাই পুলিশরা তাদের যদি একটা ফোন করার পারমিশন দেয় তাহলে সে স্টেশনে গিয়ে সেই ফোনটা করতে পারে। পুলিশ অফিসার তখন তাদের সেই পারমিশনটি দেয় আর তার কনস্টেবলকে বলে রাতে সেই বাড়িতে থাকতে যাতে তাদের সে পাহারা দিতে পারে, বাট তার কনস্টেবল সেখানে থাকতে রাজি হয় না। অফিসার জানায় যে লোকাল গ্রামের যে পুলিশরা রয়েছে তারা কেউ এই বাড়িতে থাকবে না, তাই সন্ধ্যের মধ্যে শহর থেকে সে একটা কনস্টেবলকে অ্যারেঞ্জ করে দেবে। অরুণের মা জানায় অরুণের জন্ম থেকে সে জানতো অরুণ যদি এই গ্রামে থাকে তাহলে তার প্রাণের ভয় রয়েছে, তাই সে তার ছেলেকে শহরে পাঠিয়ে দেয়, কিন্তু শেষমেশ নিশি তাকে ট্র্যাপে ফেলে মেরেই দিল। তিতলি তখন তাকে জিজ্ঞেস করে যে নিশি অরুণকে কেন মারবে, তখন তার মা রিভিল করে আসল সত্য। সে জানায় গ্রামে 6টা বংশ আছে, সেই বংশের মধ্যে কেউ যদি গান বাজনা করে তাহলে নিশি এসে তাকে মেরে দেবে। সে আরো জানায় যে আগে এই জমিদার বাড়িতে খুব বড় করে দুর্গাপুজো হতো আর সেখানে 6 জন গান বাজনা করতেন, যার মধ্যে মহেন্দ্র খুব ভালো বাঁশি বাজাতো, দীপঙ্কর বাজাতো একরাজ, কাশীনাথ বাজাতো খোল আর ধীমান বাজাতো তবলা, আর হেমচন্দ্র বাজাতো সারদ, আর তার শ্বশুর মশাই মানে অরুণের যে দাদু ছিল নারায়ণ সে বাজাতো সেতার, আর এদের 6 জনের মধ্যমণি ছিল রাজশেখর যে জমিদার বংশেরই ছেলে, আর তার গানের গলা ছিল অত্যন্ত দারুণ। প্রতি সন্ধ্যেবেলায় জমিদার বাড়িতে গানের আসর বসত, যেখানে নারায়ণ বন্দ্যোপাধ্যায় মানে অরুণের দাদু আর মহেন্দ্র ছিল বেস্ট ফ্রেন্ড, আর তাদের চরিত্র খুব একটা ভালো ছিল না, কারণ তাদের বাড়ির কাজের লোককে তারা মলেস্ট করত। আর তারপর কিছুদিন পরেই গ্রামে নেমে এলো মৃত্যু, আর গ্রামটা পুরোপুরি বদলে গেল। তিতলি এইসব শুনে শরীরটা খারাপ লাগছিল, তাই নীল বলে তাকে ঘরে গিয়ে রেস্ট নিতে। তিতলি ঘরে গেলে পাশের জানলা থেকে দূরে দোলনায় সে কাউকে দুলতে দেখে, যার পরনে ছিল বেনারসি আর পায়ে ছিল আলতা, কিন্তু সে যখন নীলকে ডাকে নীল এসে কাউকেই দেখতে পায় না। তিতলিকে এখানে স্ট্রেসড দেখায়, কারণ সে নিজেও কনফিউজ ছিল অরুণের পুরো বডিতে তানপুরার তার এলো কিভাবে। শহর থেকে নতুন কনস্টেবল আসে তাদের বাড়িতে পাহারা দেওয়ার জন্য, কিন্তু সেই গ্রাম সম্পর্কে সে কিছুই জানতো না, তাই গুনগুন করে গান গাইছিল। ভোলাদা জানায় যে গান না গাইতে এই গ্রামে গান গাওয়া বারণ। তিতলি যখন ঘুমাচ্ছিল তখন সেই বৃদ্ধা যে জঙ্গলে তাদের ফলো করছিল সে তিতলির ঘরে ঢুকে পড়ে আর তাকে বলে যে নতুন দিদি তোমার জন্য তেঁতুল মাখা এনেছি। ঘুম থেকে উঠে তিতলি সেটা দেখে ভয় পেয়ে যায় এবং ঘাবড়েও যায়। তখন বাকিরাও সেই ঘরের মধ্যে এসে উপস্থিত হয় এবং সেই বৃদ্ধাকে পাগল ভেবে ঘর থেকে বার করে দেয়। রাতে তিতলি যখন ঘুমাচ্ছিল তখন দোতলার ঘর থেকে সেই গানের আওয়াজ শুনতে পায় এবং সিঁড়ি দিয়ে উঠে সেই দোতলার ঘরের দরজায় কান পাতলে কোনো মহিলার আর্তনাদও সে শুনতে পায়, যেটায় ভয় পেয়ে সে নিজের ঘরে এসে বাকিদের বলে, কিন্তু বাকিরা কেউই তার কথা বিশ্বাস করে না। আর সেদিন রাতেই কনস্টেবলকে নিশিতে মেরে দেয়। পরের দিন সকালবেলা গ্রামবাসী যখন এই খবরগুলো পায় তখন তারা সেই পুরো বাড়িতে আসে এবং বলে যে এই স্টুডেন্টগুলোই নিশিকে জাগিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত। এমনকি এটাও বলে গ্রামের কেউ যদি সেই স্টুডেন্টদের হেল্প করে এমনকি ভোলা দাও তাহলে তাদের এক ঘরে করে দেবে পুরো গ্রাম, যেটায় পুলিশ অফিসার তাদের সবাইকে ধমক দেয়। আর এটাও বলে যে নিশি বলে কিছু নেই, আর গ্রামবাসীদের সাথে ঝগড়া করে তাদের সেখান থেকে ভাগিয়ে দেয়। তিতলি সবাইকে বলে যে গতকাল রাতে সে যেটা দেখেছে সেটা কোনো স্বপ্ন নয়, নিশি সত্যিই আছে। এই বলে তর্ক বিতর্কের মাঝে ভোলা দাস এখানে উপস্থিত হয় আর বলে যে নিশি এই বাড়ির
বাড়িতে আছে, কারণ তার বাবাও সেটা দেখেছিল। নীল, মেঘনা এরা সব ঠিক করে যে ওপরের ঘর থেকে যেহেতু আওয়াজ এসছে তাই ওই ঘরটা খুলে তারা দেখবে। ভোলাদা তাদের বারবার বারণ করা সত্ত্বেও তারা সেই ঘরটা খোলে। নীলরা মনে করছিল যে এই বাড়িতে কোনো চোর বা খুনি যদি থেকে থাকে তাহলে সেই ঘরেই হয়তো আছে, বাট সেটা খোলার পর তারা তেমন কিছুই দেখতে পায় না। ঘরের দেওয়ালে তারা একটা মহিলাকে শাড়ি পরা অবস্থায় একটা পেন্টিং দেখতে পায়, আর সাথে রাখা ছিল একটা পিয়ানো। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে এখানে তিতলি পিয়ানোর দিকে না তাকিয়েই বলে দেয় সেটা হচ্ছে গোমস পিয়ানো, যেটা ক্যাপ্টেন হেনরির থেকে তারা কিনেছিল। এমনকি পেন্টিংটার দিকে তাকিয়ে বলে যে আমার শাড়ি, আর আমার শাড়িতে ওকে খুব ভালো মানিয়েছে। আর এই জায়গাতে তিতলিকে একটু অন্যমনস্ক লাগছিল, যেটা দেখে নীল বলে তাকে নিচে গিয়ে রেস্ট নিতে। সবাই সেই ঘর থেকে বেরিয়ে গেলে ঋতু পিয়ানোর কভারটা যখন সরায় তখন দেখে সেখানে লেখা রয়েছে গোমস পিয়ানো। সে এটা ভেবে অবাক হয়ে যায় যে এত পুরনো পিয়ানোর মডেল তিতলি নামটা জানলো কি করে। এই কথা যখন সে মেঘনাকে বলে তখন মেঘনা জানায় যে নিশিগন্ধা নিয়ে রিসার্চ করার সময় হয়তো তিতলি এই পিয়ানো সম্পর্কে জানতে পেরেছে। কিন্তু এখানে ঋতুর ডাউট হয় যে তিতলি তাদের থেকে হয়তো কিছু একটা লুকাচ্ছে। নীল ঘরের মধ্যে যখন রান্নার জোগাড় করছিল তখন সে হঠাৎই কোনো মহিলার বাইরে থেকে আওয়াজ শুনতে পায়, আর সাথে সাথে স্টোভটা জ্বলে ওঠে। সে পেছন ঘুরে কাউকেই দেখতে পায় না, বাট ভোলাদা ঘরের মধ্যে ঢুকলে সে মনে করে এটা হচ্ছে তার হ্যালুসিনেশন। তিতলি পুজো মণ্ডপের সামনে যখন ঘুরছিল তখন সেই বৃদ্ধাকে আবার সে দেখতে পায়। সেই বৃদ্ধা তখন তাকে হাত নেড়ে ডাকছিল। তিতলি সামনে গেলে সেই বৃদ্ধা বলে যে পান্না তুই পালা, তুই কাউকে কিছু বলবি না, আমার দিব্যি জঙ্গলের মধ্যে দিয়ে তুই পালা। যেটা শুনে তিতলি কনফিউজ হয়ে যায়। অনির্বাণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মায়ার খেলা বলে একটা বই নিয়ে কিছুক্ষণ ভাবছিল যে তার মা মৃত্যুশয্যায় তাকে বলেছিল যে তার বইগুলো যেন সে প্রোটেক্ট করে। সেই মুমেন্টে সেও হ্যালুসিনেট করতে থাকে এবং ভাবে এত টেনশনের জন্য হয়তো এটা হচ্ছে। রাতে যখন তারা সবাই মিলে ঘুমাচ্ছিল তখন অনির্বাণ একটা মহিলা কণ্ঠ শুনতে পায় যে তার নাম ধরে ডাকছিল। আওয়াজটা আসছিল দোতলার সেই ঘর থেকে। তখন সে তিতলিকেও ঘুম থেকে তোলে আর দুজন মিলে সেই ঘরের দিকে যায়। অনির্বাণ তখন সেই গোমস পিয়ানোটাকে ওপেন করে একটা মিউজিক বাজাতে থাকে, যেটা শুনে তিতলিও মিটি মিটি হাসছিল। এবং ফ্ল্যাশব্যাকে কাহিনী দেখানো হয় এই মিউজিকটা ছিল নিশিগন্ধার। যখন রবীন্দ্রনাথ ঠাকুর তাদের বাড়িতে এসেছিল তখন নিশিগন্ধা সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এই মিউজিকটা শুনিয়েছিল, যেটা শোনার পর রবীন্দ্রনাথ ঠাকুর নিশিগন্ধাকে নিজের শিষ্যা করেছিলেন। কাহিনী শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে অনির্বাণ পজেস অবস্থায় সেই মিউজিকটা বাজাচ্ছিল। এরপর সে তিতলির দিকে তাকিয়ে বলে যে সই আমি তোর নিশি, তুই কি আমাকে চিনতে পারছিস না? যেটা শুনে তিতলি ভয় পেয়ে যায় এবং আওয়াজ শুনে বাকিরাও জেগে ওঠে এবং দোতলার দিকে আসতে থাকে। অনির্বাণ আরো বলে যে আমি তোর সই, আমি তোর বন্ধু, তুই চিনতে কেন পারছিস না? নীল তখন সেখানে এসে উপস্থিত হয় এবং একটা থাপ্পড় মারলে অনির্বাণ ঘোর থেকে কেটে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে ভোলাদা তিতলিকে বলে যে গতকাল রাতে কি হয়েছে সেটা ঋতু দাদাবাবুর থেকে সে শুনেছে। সে জানায় যে তার বাবার থেকে সে শুনেছে মহেন্দ্র মানে নারায়ণের যে বন্ধু ছিল জমিদার বংশের তাকে নিশিতে মেরে দিয়েছিল। পাশাপাশি তবলা যে বাজাতো ধীমান তাকেও কুয়োতে ফেলে নিশিতে মেরেছিল। তাই এই জায়গাটা সেফ নয়, তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে, এই গ্রাম থেকে পালিয়ে যাও। অনির্বাণ সকালে ঘুম থেকে উঠলে সে সবাইকে গত রাতের জন্য সরি বলে, আর এটাও জানায় যে গতকাল রাতে তার সাথে কি হয়েছিল সেটা তার মনে নেই। ঠিক তখনই কোনো লেডি কণ্ঠ তার কানে কানে এসে বলে যে চিঠিগুলো তিতলিকে দাও। সে পেছন ঘুরে কাউকেই দেখতে পায় না। রাতে তখন সে আবার তিতলির কাছে যায় আর গিয়ে বলে যে কোনো এক লেডি কণ্ঠ তাকে এসে বলেছে চিঠিগুলো তাকে দেওয়ার জন্য। তিতলি জিজ্ঞেস করে কার চিঠি? উত্তরে অনি বলে যে এটা তারই লেখা চিঠি, মানে তিতলিরই হাতের লেখায় চিঠি। সে কাউকে সেই চিঠিগুলো লিখেছিল আর সেগুলো এই ঘরেই কোথাও আছে। আর আজকে রাতে সে পিয়ানোর ঘরে যাবে সেই চিঠিগুলোকে খুঁজতে, তাই তিতলিও যেন তার সাথে যায়। কোনো কিছু না বুঝেও তিতলি অনির্বাণ দুজনে সে পিয়ানোর ঘরে আবার চিঠিগুলো খুঁজতে যায়, কিন্তু চারিদিকে কোথাও খুঁজেও সে চিঠিগুলো খুঁজে পায় না। তখন সেই বৃদ্ধা সেখানে আসে আর এসে বলে পিয়ানোর নিচে একটি বক্সে চিঠিগুলো রাখা আছে। অনির্বাণ সেখানে গিয়ে চেক করলে দেখে সত্যি বক্সের মধ্যে চিঠিগুলো রয়েছে। তিতলি সেই চিঠিগুলো দেখে অবাক হয়ে যায়। সেখানে সে তার সইকে চিঠিগুলো লিখেছে আর হাতের লেখাটা তারই। কিন্তু কথা হচ্ছে সেটা এই জন্মের নয়, তিতলির আগের জন্মের লেখা চিঠি, যেটা সে লিখেছিল তার বন্ধু নিশিগন্ধাকে। সেই চিঠিতে লেখা আছে যে কলকাতা থেকে সে তার বন্ধু নিশিগন্ধার জন্য দুটো বেনারসি শাড়ি কিনেছে, দুটোই নীল কালারের, একটা নিশিগন্ধার জন্য আর একটা তার জন্য। আর সেই শাড়ি পরা পেন্টিংটাই রয়েছে সেই পিয়ানোর ঘরে রাখা, আর সেই শাড়িটা ছিল নিশিগন্ধার খুব ফেভারিট। তার ঠিক কদিন পরই নিশিগন্ধার বিয়ে হয়ে যায়। কাহিনী শিফট হয় আবার প্রেজেন্ট টাইমে। চিঠিগুলো পড়ার
করার পরেও তিতলির আগের জন্মের কোনো কথা মনে পড়ছিল না, তাই সে মনে করছিল এগুলো সবই হচ্ছে মিথ্যা, ফেক। এই বৃদ্ধাই হয়তো কোনোভাবে এই সমস্ত কিছু সাজিয়েছে। তাদের কথাবার্তা শুনে নিচ থেকে বাকিরাও সেই ঘরে এসে উপস্থিত হয় এবং বৃদ্ধার উপরই সব ব্লেম দিতে থাকে। তারা বলতে থাকে যে ইনি হচ্ছেন উইচ, সেই হয়তো ব্ল্যাক ম্যাজিক করে এই সমস্ত কিছু ঘটাচ্ছে। নীল তখন সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করে সেই বাড়িতে ঢুকছে কোথা থেকে, কারণ মেন রাস্তা তো বন্ধ রয়েছে। বৃদ্ধা বলে এই বাড়ি তার অনেক দিনের চেনা। তিতলির দিকে তাকিয়ে সে আবার বলে যে পান্না তুই পালা, জঙ্গলের মধ্যে থেকে তুই পালা, তুই কাউকে কিছু বলবি না, আমার দিব্যি তুই পালা। উত্তরে তিতলি এবার রেগে গিয়ে বলে যে তার নাম পান্না নয়। বৃদ্ধা তখন একটা ব্যঙ্গ বিদ্রুপ হাসি দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যায়। নীল তখন তিতলি আর অনির্বাণকে বলে যে এত রাতে তোরা এই ঘরে কি করছিস, তোরা কি ভূত খুঁজতে এসেছিলি? উত্তরে তিতলি জানায় তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না বলেই দুজন মিলে এখানে এসেছে। ঠিক তখনই অনির্বাণ ঋতোর পেছনে নিশিকে দেখতে পায় যে তার ওপর অ্যাটাক করতে যাবে। ঠিক তখনই অনির্বাণ ঋতোকে বাঁচাতে যায় এবং তাড়াহুড়োতে অনির্বাণ সিঁড়ি থেকে পড়ে যায় এবং মাথা ফেটে রক্ত বেরিয়ে সে সেখানেই মারা যায়। তার মৃত্যুর পর বাকি সবাই খুব ভেঙে পড়ে। তিতলি বুঝতে পারে না এবার সে কি করবে। ঠিক তখনই দোতলার একটি ঘরে সে লাল শাড়ি পরা নিশিকে দেখতে পায় এবং নিজে একাই সেই দিকে গেলে ঘরটির কাছে পৌঁছতেই সে ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখতে পায়, যেখানে সে নিজেকে লণ্ঠন হাতে জানলার পাশে কিছু একটা দৃশ্য দেখে ভয় পেতে দেখে। আর তখন সেই জমিদার বাড়ির বাচ্চা মেয়েটি তার কাছে আসলে সে তাকে বলে যে পান্না তুই এখান থেকে পালা, আমার দিব্যি তুই কাউকে কিছু বলবি না, জঙ্গলের রাস্তা ধরে তুই পালা। আর এখানে আমরা বুঝতে পারি যে পান্না হলো এখনকার সেই বৃদ্ধা যাকে সে তার আগের জন্মে বাঁচিয়েছিল জমিদার বাড়ি থেকে। সবকিছু যখন তার মনে পড়ে যায় তখন সে দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে সে বৃদ্ধার সাথে যায় দেখা করতে। আর সেখানে আমরা জানতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদার বাড়িতে গিয়েছিল সবার গান শুনতে, তখন সেখানে নিশিগন্ধা আর তিতলি তারাও সেই আসরে উপস্থিত ছিল, কারণ নিশিগন্ধার বিয়ে হয়েছিল এই বাড়ির ছেলে রাজশেখরের সাথে। কিন্তু রাজশেখর যখন গানের পরিবেশনা করছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের তার গলা খুব একটা পছন্দ হয়নি। সে তখন নিশিগন্ধাকে গান গাইতে বলে এবং যখন নিশিগন্ধা গান শেষ করে তখন রাজশেখরকে বলে যে তার থেকেও বেটার তার ওয়াইফ নিশিগন্ধা, যেটা দেখে রাজশেখরের কিছুটা হলেও জেলাস ফিল হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আরো বলেন যে নিশিগন্ধাকে যেন সে গাইতে দেয়। পরের দিন বাগানের মধ্যে নিশিগন্ধা আর তার সই মানে তিতলির আগের জন্ম তারা দুজন তর্ক করতে থাকে। ঠিক তখনই সেই বাচ্চা মেয়ে মানে পান্না তিতলির জন্য তেঁতুল মাখা নিয়ে আসে, যেটা সে খেতে পছন্দ করত এবং প্রেজেন্ট টাইমেও সে প্রথমের দিকে একবার সেই জন্যই সেটা এনেছিল। তিতলি তাকে তখন বলে যে তার গানের রেওয়াজ করতে, না হলে তার গলা খারাপ হয়ে যাবে। এরপর যখন দুর্গাপুজো হয়ে যায়, বিজয়া দশমীর পর দুর্গা থানে বসে নিশিগন্ধা গানের রেওয়াজ করছিল আর সেটা দেখছিল পাশের ঘরে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকা তার সই মানে তিতলির আগের জন্ম। কিন্তু তখনই হঠাৎ করেই নিশিগন্ধার গানের গলা থেমে যায় আর তিতলি সেই দিকে ঘুরলে কিছু একটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। আর তখনই সে পান্নাকে বলে যে কাউকে কিছু না বলে এই বাড়ি থেকে পালিয়ে যেতে। এখানে নিশিগন্ধার সাথে কিছু একটা খারাপ হয়েছিল যে কারণে সে মারা যায় আর নিশিতে পরিণত হয়। কিন্তু তার সাথে কি হয়েছিল সেটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। বৃদ্ধা পান্না আরো বলে যে জমিদার বংশের বাকিরা চেয়েছিল এই বাড়িটা মানে জমিদার বাড়িটা জ্বালিয়ে দিতে, কিন্তু সে সেটা কোনোভাবেই হতে দেয়নি। সে এটাও বলে যে সে জানতো তিতলি একদিন না একদিন এই বাড়িতে আসবে আর তার জন্য এই বাড়িটা রক্ষা করতে হবে। নীলার বাকিরা তখন তিতলিকে খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে উপস্থিত হয় এবং তাকে দেখতে পেয়ে নিজের সাথে সেই পুরো বাড়িতে নিয়ে যায়। তিতলি তখন খুব সিরিয়াস দেখায় এবং কাউকে কিছু না বলে একটাই কথা বলে যে তাদের সবকিছু সে পরে নিশ্চয়ই খুলে বলবে, বাট তাদের একটা তাকে হেল্প করতে হবে। ঋতু তখন জানতে চায় কি হেল্প। উত্তরে তিতলি জানায় কাল এই বাড়িতে একটা বিজয়া সম্মেলনী করবে সে, আর সেখানে একজনকে আনতেই হবে। কাহিনী শিফট হয় আবার ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা হেমচন্দ্রকে দেখি পুরো বাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ সে শিওর ছিল তার বউঠান মানে নিশিগন্ধা মারা যাওয়ার পরই নিশি হয়ে সবাইকে মারছে। কিন্তু তখনই নিশিগন্ধা তার সামনে চলে আসে, যেটা ভয় পেয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গেলে সিঁড়ির ওপর লাগানো একটা তারে তার মুন্ডু কেটে যায় আর সে সেখানেই মারা যায়। কাহিনী শিফট হয় আবার প্রেজেন্ট টাইমে, যেখানে তিতলি বিজয়া সম্মেলনীর অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি কমপ্লিট করে আর নিশিগন্ধা যে গানটা গাইতো সেটাও গায়। সেইখানে সেই মুমেন্টে উপস্থিত ছিল গ্রামবাসী আর সাথে সেই পুলিশ অফিসাররাও। তখন আমরা এক ভিআইপি কে সেই বাড়িতে ঢুকতে দেখি, যার নাম হচ্ছে রুদ্রশেখর ঘোষাল। তিনি হচ্ছেন রাজশেখর ঘোষালের ছেলে। তিনি এসে বাকিদের জিজ্ঞাসা করেন যে তার পারমিশন ছাড়া এই বাড়িতে এসব কি হচ্ছে। তখন তিতলি রিভিল করে যে নিশিগন্ধা মারা কিভাবে গিয়েছিল। অ্যাকচুয়ালি বিজয়া সম্মেলনীর পর যখন নিশিগন্ধা গানের রেওয়াজ করছিল দুর্গা দালানে বসে, তখন তার
হাজবেন্ড রাজশেখর তার গলায় তার দিয়ে চেপে ধরে গলা টিপে তাকে খুন করেছিল, কারণ তখনকার সময় বাড়ির বউরা কোনো অনুষ্ঠানে গান গাইবে সেটা তার স্বামীরা পছন্দ করতো না, আর এটাই উস্কে ছিল তার বাকি 6 বন্ধু, যে কারণে তাদেরকে নিশি মেরে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, এই ঘটনা জানলা দিয়ে তিতলি দেখতে পেয়েছিল, আর সেটা নিয়ে যখন সে রাজশেখরের কাছে যায় আর গিয়ে বলে পুলিশের কাছে সারেন্ডার করতে, তখন তিতলিকেও সে আগুনে জ্বালিয়ে মেরে দিয়েছিল। রুদ্রশেখর বলে এই সমস্ত হচ্ছে পাগলের প্রলাপ, আর সে পুনর্জন্মের কথা তো বিশ্বাসই করে না। সে বাকিদের আরো জানায় নিশিগন্ধা তার সাথেই বিদেশে শিফট হয়ে গিয়েছিল এবং সেখানেই সে মারা যায়, এমনকি তার বাবাও আর বেঁচে নেই। তিতলি তখনও জানায় যে নিশিগন্ধা তার বাবার সাথে যায়নি, তাকে এখানেই তার বাবা মেরে দিয়েছিল। আর রুদ্রশেখরকে এখানে ডাকার কারণ একটাই, যে নিশিগন্ধাকে মারার পর তার লাশ মানে ডেড বডি তার বাবা কোথায় লুকিয়ে রেখেছে, কারণ সেটা যদি তার শেষ কাজ না হয় তাহলে নিশি হয়েই এই পুরো গ্রামে সে সবাইকে মারতে থাকবে। আর বাকিদের ছেলেদের এই কারণে সে মারছে কারণ নিশিগন্ধা তখন প্রেগনেন্ট ছিল। রুদ্রশেখর তাদের কোনো রকম হেল্প তো করেই না, পাশাপাশি অ্যারোগেন্ট হয়ে সে সেই ঘর থেকে গাড়ি করে বেরিয়ে যায়, কিন্তু বেশি দূর যেতে পারে না কারণ নিশিগন্ধা তাকে হন্ট করতে থাকে, যেটায় ভয় পেয়ে সে আবার সেই পুরো বাড়িতে ফিরে আসে। আর তিতলিকে বলে যে বাবা মৃত্যুশয্যায় বলেছিল যে নিশিগন্ধা ডেড বডি সে কোথায় লুকিয়ে রেখেছে, আর এটাও বলেছিল সে যেন জীবনে কোনো গান না গায়, কারণ গান গাইলেই আসবে মৃত্যু। আর রিভিল করে নিশিগন্ধা ডেড বডি রয়েছে সেই দুর্গা দালানেরই নিচে। এই বলে যখন সে গাড়ি করে বেরোতে যাবে তখনই বাজ পড়ে তার মৃত্যু হয়। এরপর সেখানে খোঁড়াখুড়ি করলে পুলিশ নিশিগন্ধা ডেড বডিটা খুঁজে পায় এবং সিরিজ এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল নিশি ডার্ক ওয়েব সিরিজের কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।